আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা। এখানে প্রিভিয়াস বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস ছাড়াও তোমাদের জন্য প্রিভিয়াস এমসিকিউগুলো অ্যানালাইসিস করে দেওয়া আছে, তোমাদের অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করে দেওয়া আছে। এছাড়াও বেসিক পার্ট রয়েছে যেগুলোর মাধ্যমে তুমি কোনো একটা কনসেপ্ট বেসিক থেকে বুঝতে পারতেছো। এছাড়াও আমাদের বইটাতে তোমাদের জন্য রোড টু মিশন 100 এবং রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশনগুলো রয়েছে, যা তোমার বায়োলজির প্রস্তুতিটাকে আরও জোরদার করবে বলে আমার প্রত্যাশা। এখানে দেখো আমাদের এই বইটাতে আরও সংযোজিত আছে কিউআর কোড, যার মাধ্যমে তুমি বুঝতে পারতেছো এই বইটা হতে চলছে বাংলাদেশের প্রথম ডিজিটাল একটা বই, যেখানে তুমি বইয়ের পড়াগুলোর সাথে সাথে একজন শিক্ষক ফ্রি পেয়ে যাচ্ছ। আমাদের এই বইটাতে কিন্তু অসংখ্য কিউআর কোড রয়েছে, মানে প্রতিটি সমস্যার সাথে তুমি একটি করে কিউআর কোড পাচ্ছ। সেক্ষেত্রে তুমি যখন প্রশ্নটা সমাধান করতে যাবে বা সমস্যাটা সমাধান করার ক্ষেত্রে কোনো অসুবিধা অনুভব করলে তুমি কিউআর কোডটি স্ক্যান করার মাধ্যমে সাথে সাথে একজন শিক্ষক এসে তোমার সাথে এই প্রশ্নটা একটু আলোচনা করবে, যার মাধ্যমে কোনো ডাউট থাকলে তোমার ওগুলো সলভ হয়ে যাবে অথবা আয়ত্ত করার ক্ষেত্রে তোমার আরেকটু সহজ হবে। সেক্ষেত্রে তোমরা চাইলে কিন্তু আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। যারা ইতিমধ্যে সংগ্রহ করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সংগ্রহ করোনি তারা তাড়াতাড়ি সংগ্রহ করে নাও। এখন আমাদের এই বইটা দেখো, এখানে যেহেতু তুমি কোনো কোর্স ফি ছাড়াই পুরো একটা কোর্সের সবগুলো ভিডিও একসাথে একটা বইয়ের ভিতর পেয়ে যাচ্ছ, তারপরে তুমি বুঝতে পারতেছো যে এই বইটা কিন্তু তোমার বায়োলজি ভয়টাকে জয় করে বায়োলজি পড়াটা তোমার জন্য আরও ইজি করবে। চলো আজকে পর্বে তাহলে আমরা এরকমই রাজশাহী বোর্ড 2019 সালে আসা একটা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। উদ্দীপক হিসেবে কি বলছে দেখো তো, পি আর কিউ দুইটা জিনিস বুঝাইতে চাইছে, যেটার ভিতরে পিতে কি লিখছে দেখো তো, ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। এখন ক্রোমোজোম সংখ্যা সমান থাকে কোথায়? সমান থাকে আমরা জানি কোষ বিভাজনের ক্ষেত্রে, মাইটোসিস যে কোষ বিভাজন ওখানে হচ্ছে তোমার ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, আর মিওসিস যে কোষ বিভাজনটা ওখানে হচ্ছে তোমার ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। তাহলে এই যে ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে নাকি অর্ধেক থাকবে, এটা দেখেই হচ্ছে আমরা বুঝতে পারলাম কি এটা হচ্ছে তোমার মাইটোসিস আর এটা হলো কি মিওসিস। এখন মাইটোসিস আর মিওসিসের ভিতরে উদ্দীপকটা বুঝতে পারার পরে চলো আমরা দেখি প্রশ্নগুলা কি বলছে। মাইটোসিস আর মিওসিস কোষ বিভাজনের দেখো কি বলছে যে নিউক্লিওটাইড কাকে বলে। এখন নিউক্লিওটাইড যদিও তোমার এই 3 অধ্যায়ের প্রশ্ন না, এটা হচ্ছে 12 অধ্যায়ের প্রশ্ন, কিন্তু এরকম ভাবে দেখো ক আর খ নাম্বার, যেটা ক আর খ নাম্বার কিন্তু তোমার অন্য কোনো চ্যাপ্টার থেকেও দিতে পারে। সেক্ষেত্রে তুমি বুঝতে পারতেছো সবগুলো চ্যাপ্টার হচ্ছে তোমার সুন্দরভাবে আয়ত্তে রাখা লাগবে, কারণ তুমি দেখো এই যে ক্যারিওকাইনেসিসের চিত্র তুমি আঁকতে পারো, তারপরে পি আর কিউ বিভাজন অর্থাৎ মাইটোসিস মিওসিস বিভাজন সম্পর্কে তুমি অনেক কিছু জানো, কিন্তু যদি তুমি এখানে ক আর খটা না পারো তাহলে কি তুমি এই প্রশ্নটা অ্যান্সার করতে পারবা না। অ্যান্সার করলেও এক্ষেত্রে হচ্ছে টিচারের একটা ভালো এক্সপ্রেশন পাবা না। কি জন্য? কারণ ক আর খ যদি তুমি ফাঁকা রেখে দাও, সৃজনশীলের শুরুতেই যদি ফাঁকা, এরকম একটা কথা আছে না, ফার্স্ট এক্সপ্রেশন ইজ দ্য লাস্ট এক্সপ্রেশন। সেক্ষেত্রে শুরুতেই বুঝে ফেললো যে আরে এটা মনে হয় একটা গাধা স্টুডেন্ট, দিব না নাম্বার। তুমি গ আর ঘ যত সুন্দর করে লেখো তোমাকে ওই জায়গায় কম নাম্বার দিবে। সেক্ষেত্রে সিকিউ সিলেক্ট করার ক্ষেত্রে এরকম প্রশ্নগুলোই সিলেক্ট করবা যেখানে হচ্ছে তুমি ক আর খ একদম সুন্দরভাবে পারো। তাহলে নিউক্লিওটাইড কাকে বলে, এটা 12 অধ্যায়ের একটা প্রশ্ন, কিন্তু আমরা যদি দেখি এই কনসেপ্টটা দেখো, নিউক্লিওটাইড হচ্ছে তোমার এরকম ভাবে গঠিত হয়, 5 কার্বন বিশিষ্ট একটা সুগার থাকে অথবা শর্করা থাকে। দেখো এখানে 1 2 3 4 5টা কার্বন আছে। এই 5 কার্বন বিশিষ্ট যে শর্করাটা ওর একটা হাতে যুক্ত থাকে তোমার নাইট্রোজেন বেস, তাহলে এটা হচ্ছে তোমার নাইট্রোজেন বেস 5 কার্বন বিশিষ্ট শর্করা। আর এই জায়গায় শর্করাগুলো পরস্পর যুক্ত থাকে হচ্ছে তোমার ফসফেট দ্বারা, অজৈব ফসফেট। এই যে 3টা উপাদান আমি লিখলাম, এই 3টা উপাদানকে একসাথে বলে হচ্ছে তোমার নিউক্লিওটাইড। অজৈব ফসফেট, শর্করা আর নাইট্রোজেনাস বেস, এই 3টা উপাদানকে একসাথে আমরা বলবো হচ্ছে নিউক্লিওটাইড। এখন নিউক্লিওটাইড যেহেতু আমরা শিখলাম, সাইডটাও শিখে রাখি। অজৈব ফসফেট যদি না থাকতো এই জায়গায়, শুধুমাত্র পেন্টোজ সুগার অথবা 5 কার্বন বিশিষ্ট শর্করা আর নাইট্রোজেন বেস মিলে যেটা গঠন করতো ওইটাকে আমরা বলতাম নিউক্লিওটাইড। তাহলে এই দুইটা মিলে কি গঠন করলো? নিউক্লিওটাইড সাইড গঠন করতো, নিউক্লিওসাইড। আর 3টা মিলে একসাথে কি নিউক্লিওটাইড গঠন করে। তাহলে আমাদের প্রশ্নে কি জানতে চাইছে? নিউক্লিওটাইড কাকে বলে? যে 5 কার্বন বিশিষ্ট শর্করা, নাইট্রোজেন বেস, অজৈব ফসফেট, এই 3টা উপাদানকে একত্রে কি বলবো? নিউক্লিওটাইড বলবো। এরপরে খ নম্বরে কি বলছে দেখো তো, প্রোটিন তৈরির কারখানা বলা হয় কোন অঙ্গাণুকে? এখন রাইবোজোমকে প্রোটিন তৈরির কারখানা বলা হয়। কি জন্য? যে আমরা জানি যে কোনো উদ্ভিদ আর প্রাণী উভয় কোষে হচ্ছে এই রাইবোজোমটা থাকে। রাইবোজোম কি করে তোমার হচ্ছে প্রোটিন সংশ্লেষ করে। কিভাবে? ওই রাইবোজোম যে অণুটা,
ওটা হচ্ছে দেখো এরকম কোষ ঝিল্লিবিহীন একটা অঙ্গাণু, ঠিক আছে, এটাও একটা বৈশিষ্ট্য। কিন্তু প্রোটিনের যে পলিপেপটাইড চেন সংযোজন, অর্থাৎ অনেকগুলা প্রোটিন অণু একসাথে মিলে যে চেনটা তৈরি করবে, পলিপেপটাইড, পলি বলতে আমরা হচ্ছে বহু বুঝি। তাহলে কোনো একটা জিনিস যদি বহু সংখ্যক থাকে ওইটার নামের শুরুতে পলি যুক্ত হয়। আমরা দেখো পলিইথিন বলি না, ইথিন অণু একসাথে অনেকগুলা থাকে, ওইটাকে আমরা পলিইথিন বলি। এরকমই পেপটাইড যে চেনটা বা প্রোটিনের যে পলিপেপটাইড চেন, ওইটা সংযোজনের কাজ করে হচ্ছে তোমার রাইবোজোম। এছাড়া রাইবোজোম এই কাজে প্রয়োজনীয় উৎসেচক সরবরাহ করে, মানে এই কাজটা করার জন্য, পলিপেপটাইড চেন সংযোজন করার জন্য প্রয়োজনীয় উৎসেচক সরবরাহ করে এই রাইবোজোমকে প্রোটিন তৈরির কারখানা বলা হয়। যেহেতু ওর ভিতরেই হচ্ছে তোমার প্রোটিন তৈরির কাজগুলো সম্পন্ন হচ্ছে, তাহলে আমরা এটাকে কি বলবো? প্রোটিন তৈরির কারখানা বলবো। এবার পি বিভাজনে ক্যারিওকাইনেসিসের ধাপগুলো। পি বিভাজন আমাদের কি ছিল? মাইটোসিস কোষ বিভাজন ছিল, তাই না? মাইটোসিস কোষ বিভাজনের যে ক্যারিওকাইনেসিস ধাপ, অর্থাৎ আমরা জানি সাইটোকাইনেসিস, ক্যারিওকাইনেসিস দুইটা জিনিস ছিল। সাইটোপ্লাজমের বিভাজনকে বলবো সাইটোকাইনেসিস, নিউক্লিয়াসের বিভাজনকে বলবো হচ্ছে ক্যারিওকাইনেসিস। এখানে দেখো, তাহলে আমরা নিউক্লিয়াসের বিভাজন বলতে ওই যে ধাপগুলো, মানে মাইটোসিস কোষ বিভাজনে আমরা যে ধাপগুলো বুঝি ওগুলোই হচ্ছে দেওয়া আছে এখানে। আমরা জানি 5টা ধাপে সম্পন্ন হয়, তাই না? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তোমাকে কিন্তু এই ধাপগুলো সিরিয়ালি মনে রাখতে হবে। কি জন্য? যদি আমি ধাপ 1 বলি তোমাকে অবশ্যই প্রোফেজ বুঝতে হবে, ধাপ 2 যদি বলি প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে এই ধাপগুলা কিছু বৈশিষ্ট্য আছে, মানে সবগুলা ধাপেই হচ্ছে এক একটা বৈশিষ্ট্য আছে। এখন এই বৈশিষ্ট্যগুলো যদি তুমি দেখো তো এই কোষটাতে তুমি হচ্ছে দেখতে পাচ্ছ যে নিউক্লিয়াসটা আকারে তুলনামূলক বড় থাকে, ক্রোমোজোমগুলো হচ্ছে সরু থাকে, সরু থেকেই মোটা হতে শুরু করে। এরপরে নিউক্লিয়ার পর্দা আছে। পরবর্তী যে ধাপটা প্রোমেটাফেজ ধাপে কি হয় দেখো তো, নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হইতে থাকে, নিউক্লিওলাসও বিলুপ্ত হইতে থাকে। সেক্ষেত্রে তুমি কি করবা? যখন চিত্রটা আঁকবা এখানে হচ্ছে একটু ঝাপসা করে দিবা এইগুলা, যেহেতু বিলুপ্ত হয়ে যাচ্ছে। তুমি যখন পেন্সিল দিয়ে আঁকবা এই হালকা একটা শেড দিবা নিউক্লিয়াসটাতে। কি জন্য বিলুপ্ত হচ্ছে? নিউক্লিয়ার মেমব্রেনটাও বিলুপ্ত হচ্ছে। এরপরে ওই ক্রোমোজোমগুলোকে কিন্তু দেখা যাচ্ছে, মানে ওরা দৃশ্যমান হয়। তারপরে স্পিন্ডল যন্ত্রের সাথে সংযুক্ত হয়। এরপরে মেটাফেজ ধাপে কি হয় দেখো তো, সবগুলা ক্রোমোজোম তোমার বিষুবীয় অঞ্চল অবস্থান করে। এখন আমাকে জিজ্ঞেস করো বিষুবীয় অঞ্চল কি? বিষুবীয় অঞ্চল হচ্ছে, দেখো এরকম একটা মাকু আকৃতির গঠন দেখতে পাচ্ছি না? এর উপরের দিকে একটা মেরু, নিচের দিকে একটা মেরু, দুই মেরুর একদম মাঝামাঝি যে পর্যায়টা, মাঝামাঝি যে অঞ্চলটা, এটাকে আমরা বলবো হচ্ছে ইকুয়েটর অঞ্চল বা বিষুবীয় অঞ্চল। তাহলে সবগুলো ক্রোমোজোম তোমার বিষুবীয় অঞ্চলে অবস্থান করতেছে। এই ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা আর খাটো হবে। ক্রোমোজোমগুলো যখন তুমি আঁকবা খাতায় আঁকার সময় এটা কিন্তু হচ্ছে সর্বাধিক মোটা আর খাটো করে আঁকবা। তাহলে সবগুলা মেটাফেজের বৈশিষ্ট্যগুলো। এরপর অ্যানাফেজকে, এখানে কিন্তু নিউক্লিয়াস একদমই নাই, নিউক্লিয়াস আর নিউক্লিয়ার মেমব্রেন একদমই থাকে না। এরপরে অ্যানাফেজ ধাপে কি হয় দেখো তো, এই যে ক্রোমোজোমগুলো যে একসাথে ছিল বিষুবীয় অঞ্চলে, ক্রোমোজোমগুলো আলাদা হয়ে হচ্ছে তোমার মেরু মুখে চলাচল শুরু করছে। দেখো তো এইদিকে দুইটা মেরু ছিল না, এই মেরুর দিকে ক্রোমোজোমগুলো চলাচল শুরু করছে। স্পিন্ডল তন্তু কিন্তু এই জায়গায় মানে অদৃশ্য হয়ে যাওয়া শুরু করছে। দেখো ডট ডট দিয়ে আসছে, তারপরে হচ্ছে অদৃশ্য হচ্ছে। আবার এখানে দেখো সবাই যখন মেরুতে পৌঁছে গেছে, ওরা মেরুমুখী যাত্রা শুরু করছে না, ওদের যাত্রা শেষ হয়েছে, ওরা মেরুতে পৌঁছে গেছে। এখন মেরুতে যখন পৌঁছাইলো, এক্ষেত্রে ওই মেরুতে যায় ক্রোমোজোমগুলা আবার সরু সুতার মতো, মানে পাকায় যায় সরু সুতার মতো অংশ তৈরি করছে। তারপরে নিউক্লিয়াসগুলো আবার চলে আসছে। দেখো নিউক্লিয়াস ছিল না, চলে আসছে নিউক্লিয়াস। তাহলে দুইটা কোষ কিন্তু সৃষ্টি হয়ে গেছে। দেখো দুইটা কোষ এভাবে, এটা কিন্তু টেলোফেজ হচ্ছে সর্বশেষ পর্যায়ে। তাহলে এরকম কতগুলো পরিবর্তন আমরা দেখতেছি। এই পরিবর্তনগুলোর মাধ্যমে কি হয়, তোমার সবগুলা প্রসেস সম্পন্ন হয়, বা একটা মাতৃকোষ থেকে তোমার দুইটা অপত্য কোষ পর্যন্ত আমরা পেয়ে গেছি। তাহলে এই যে এই জায়গাটায় আমাদের গ নম্বরে কি বলছে, পি বিভাজনে অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনে ক্যারিওকাইনেসিস ধাপ, অর্থাৎ এই যে নিউক্লিয়াসের যে বিভাজনটা, এই সবগুলা ধাপের হচ্ছে মানে 5টা ধাপের বর্ণনা হচ্ছে এখানে। চিত্র যেহেতু আঁকতে বলছে, আমরা এখানে বর্ণনা বেশি দিব না, যেহেতু অনেকগুলো চিত্র আঁকা লাগতেছে। তুমি বর্ণনাও যদি আবার দিতে চাও তাহলে হচ্ছে এই জায়গায় সময় কুলাইতে পারবে না। তাহলে যেহেতু চিহ্নিত চিত্র আঁকতে বলছে, আমরা চিহ্নিত চিত্রটুকু এঁকে দিব। এরপরে পি ও কিউ বিভাজন দুটি জীবের জন্য অপরিহার্য। কেন? কি ছিল? মাইটোসিস আর মিওসিস ছিল। এখন মাইটোসিস আর মিওসিস জীবের জন্য অপরিহার্য হইতো কিভাবে? দেখো, মাইটোসিস কোষ বিভাজন যদি সম্পন্ন না হইতো, সেক্ষেত্রে কখনোই একটা জীব কোষ অথবা জীব দেহ বৃদ্ধিপ্রাপ্ত হইতে পারতো না। তাহলে একটা জীব কোষে আমরা জানি মাইটোসিস কোষ বিভাজন ঘটে, সেক্ষেত্রে একটা কোষ থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে 8টা, 16টা, 32টা, এভাবে কি হয়, সংখ্যা বৃদ্ধি পায়। তাহলে একটা জীব দেহ যখন বৃদ্ধিপ্রাপ্ত হবে, দেখো কোনো একটা
কোষ থেকেই কিন্তু সবগুলা জীবের সৃষ্টি বা সূচনা হয়েছিল। একটা বিরাট বড় বট গাছ, ও কিন্তু সবার সূচনা লগ্নে একটা মাত্র কোষ ছিল। একটা তিমি মাছ, সেও কিন্তু একটা কোষ থেকেই হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। মানুষের ক্ষেত্রে দেখো, মানুষ একটা কোষ থেকে বিভাজিত হয়ে হয়ে এই যে এখন দেখো আমাদের দেহে হচ্ছে তোমার ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষগুলো আছে। তাহলে এই যে কোষ বিভাজনের মাধ্যমে তোমার হচ্ছে দেহে বৃদ্ধি যেটা, এটা অবশ্যই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। এছাড়া যদি তোমার দেহে কোনো ক্ষত সৃষ্টি হয়, ওই ক্ষতটা রিপেয়ার করার জন্য অবশ্যই মাইটোসিস কোষ বিভাজন লাগবে। তোমার হচ্ছে অযৌন প্রজননের ক্ষেত্রেও কিন্তু মাইটোসিস কোষ বিভাজনটা লাগে। তাহলে এই যে মাইটোসিস কোষ বিভাজনটা আমরা দেখতেছি, ও কতগুলা গুরুত্বপূর্ণ কাজ করতেছে। দেখো এগুলো যদি আমি এভাবে দেখাই, এখানে দেখো মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে কি হয় তাকাও তো। মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে মানে মাধ্যমে দেহকোষ বৃদ্ধিপ্রাপ্ত হয়। কোনো একটা জায়গায় যদি তুমি ক্ষত হয়, তাহলে ওই ক্ষত পূরণের মাধ্যমে ওই জায়গাটা হচ্ছে রিপেয়ার করে দেয়। অঙ্গজ প্রজনন সাধিত হয়। অঙ্গজ প্রজনন বলতে বোঝায়, আমরা জানি যে অযৌন প্রজননের কিছু প্রসেস আছে, যেখানে হচ্ছে কোনো একটা অঙ্গ ওইটা হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পূর্ণাঙ্গ একটা জীবদেহ তৈরি করে। আমরা হাইড্রার ক্ষেত্রে এরকম দেখতে পাই। দেখো এরকম যদি আমি একটা হাইড্রা আঁকি, এরকম হাইড্রার ক্ষেত্রে কি হয়, ওই মা হাইড্রা যেটা, ওর এখান থেকে হচ্ছে তোমার ছোট্ট একটু মুকুল সৃষ্টি হয়, বা ওর অঙ্গটা বিভাজিত হয়ে এরকম একটা বাবু হাইড্রা তৈরি করে। এই বাবু হাইড্রাটা কি করে, মায়ের দেহ থেকে পুষ্টি নিয়ে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এরপরে এই জায়গাটায় হচ্ছে খাদ সৃষ্টির মাধ্যমে আলাদা হয়ে একটা নতুন উদ্ভিদ, তাহলে নতুন একটা জীব তৈরি হয়ে গেল। এরকম অঙ্গজ প্রজননের ক্ষেত্রে ওর যে বৃদ্ধিপ্রাপ্ত কিভাবে হলো, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। এরপরে দেখো জনন কোষের সংখ্যা বৃদ্ধি করে, জীবজগতের গুণগত বৈশিষ্ট্যগুলো বজায় রাখে। এই যে মাইটোসিস কোষ বিভাজনটা, এটার মাধ্যমে কিন্তু তোমার হুবহু মাতৃদেহের যে বৈশিষ্ট্যগুলো, ওগুলো হচ্ছে তোমার পরবর্তী প্রজন্ম হচ্ছে স্থানান্তরিত হয়। তাহলে আমরা কি বলতে পারি, গুণগত বৈশিষ্ট্য বজায় রাখলো। আবার মিওসিসের ক্ষেত্রে তাকাও তো কি হয়। মিওসিসের ক্ষেত্রে হচ্ছে তোমার প্রজাতির ধারা অক্ষুণ্ণ থাকে। প্রজাতির ধারা বলতে দেখো, মিওসিসের কারণে কিন্তু ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। আমরা জানি ক্রোমোজোম যদি এলোমেলো হয়ে যায়, মানে ক্রোমোজোম আমরা জানি মানুষের দেহে কয়টা থাকে, 23 জোড়া থাকে। ওই 23 জোড়া থেকে যদি তোমার কম বেশি হয়, সেক্ষেত্রে নতুন একটা প্রজাতি তৈরি হয়ে যাবে। তাহলে মিওসিস কি করতেছে, এই নতুন প্রজাতির সৃষ্টি হইতে দিচ্ছে না, ও সে হচ্ছে প্রজাতির এই ধারাটা অক্ষুণ্ণ রাখতেছে, যেটা ইম্পর্টেন্ট। কারণ প্রতিটা স্টেপে যদি তোমার হচ্ছে নতুন প্রজাতির সৃষ্টি হয়, সেক্ষেত্রে তো হচ্ছে জীবজগতের ক্ষেত্রে এটা কিন্তু ক্ষতিকর হবে। আবার বৈচিত্র্য সৃষ্টি করে, বৈচিত্র্য সৃষ্টি হওয়াটা কিন্তু দরকারি। বৈচিত্র্য সৃষ্টি বলতে এখানে হচ্ছে তোমার নতুন কিছু উন্নত বৈশিষ্ট্য গেইন করলা, এটা তো অবশ্যই তোমার জন্য প্রয়োজন। কারণ তুমি পরিবেশে খাপ খাইয়ে টিকে থাকার জন্য অবশ্যই তোমার হচ্ছে নতুন নতুন উন্নত বৈশিষ্ট্য লাগবে। এরপরে কি বলছে দেখো তো, জনন কোষ সৃষ্টি। এখন এই জায়গায় যেটা বুঝতে হবে, এখানে আমি জনন কোষের বৃদ্ধি বলছি, সংখ্যা বৃদ্ধি, আর এখানে কি হলো, জনন কোষ সৃষ্টি। এখন আমরা জনন কোষ শুনলেই কেন জানি মাথায় মিওসিস চলে আসে, তাই না? এরকম হয় না? দেহকোষ বললে মাইটোসিস, জনন কোষ বললে মিওসিস। তাহলে এই যে দেখো, জনন কোষের সংখ্যা বৃদ্ধি করবে, মানে জনন কোষ সৃষ্টি করলো মিওসিস, মিওসিসের মাধ্যমে জনন কোষটা সৃষ্টি হলো। এই জনন কোষের সংখ্যাটা বেশি করা লাগবে না, বৃদ্ধি করার ক্ষেত্রে আবার কাজ করবে কে, মাইটোসিস। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখো, সৃষ্টি বললে মিওসিস আর জনন কোষের সংখ্যা বৃদ্ধি বললে মাইটোসিস। এরপরে দেখো গ্যামেট উৎপন্ন করে। গ্যামেট উৎপন্নের মাধ্যমে কিন্তু তোমার প্রজাতির ধারাটা অক্ষুণ্ণ থাকে। গ্যামেট বলতে হচ্ছে একপ্রস্থ ক্রোমোজোম তৈরি করে মিওসিসের মাধ্যমে, আমরা জানি হ্রাসমূলক বিভাজন যেহেতু। এরপরে বংশবৃদ্ধিতে সাহায্য করে। গ্যামেট তৈরি না হলে কখন বংশবৃদ্ধি সম্পন্ন হইতো না। তাহলে তুমি বুঝতেই পারতেছো এই দুইটা প্রসেসই হচ্ছে জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ। এইটাই এখানে জানতে চাইছি, পিও কিউ বিভাজন দুটি জীবের জন্য অপরিহার্য কেন? কারণ এই দুইটা বিভাজনে যদি দুইটার একটাও যদি থেমে যায়, তাহলে হচ্ছে অনেক সমস্যা হয়ে যাবে। সেক্ষেত্রে যে আমরা ওদের গুরুত্বপূর্ণ দিকগুলো দেখলাম, ওই দিকগুলো সব হচ্ছে বন্ধ হয়ে যাবে, যার জন্য জীবকুল একদম অনেক ক্ষতির সম্মুখীন হবে, অথবা অনেক ভয়ঙ্কর একটা পরিবর্তন দেখা দিবে। যার জন্য এই দুইটা বিভাজনই হচ্ছে জীবের জন্য গুরুত্বপূর্ণ, বা গুরুত্বপূর্ণ বললেও হবে, মানে অত্যাবশ্যকীয়, অবশ্যই লাগবে, অপরিহার্য। তাহলে এই যে আমি তোমাকে ইনফরমেশনগুলো যেভাবে বললাম, এই কথাগুলোই তুমি যদি সুন্দরভাবে পরীক্ষা খাতায় সাজায় লিখে দিতে পারো, আই হোপ সিকিউতে তোমরা একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউর করতে পারবা। প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা তোমার পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি, যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে। তোমরা চাইলে আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্ব এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।